আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যারা হাইকোর্ট পারমিশন রিটেন এক্সাম দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আমার সহকারী ভাই, আমার সহকর্মী, লার্নেড ফ্রেন্ড, ভাই বোন যারা আছেন হাইকোর্ট পারমিশন রিটেন এক্সাম দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, প্রিপারেশান নিচ্ছেন, আজকে আমি তাদের জন্য ভিডিওটা আপলোড দিচ্ছি। আসলে আমার কয়েকজন কলিগ, আমার কয়েকজন ফ্রেন্ড আমাকে এই বিষয়ে বলছে যে এই যে রিটেন এক্সাম সম্পর্কে একটা ভিডিও আপলোড দেওয়ার জন্য। তো এটা অনেক আগে বলছে আমাকে, কিন্তু আমি আসলে সময় স্বল্পতার কারণে, বিভিন্ন ঝামেলার কারণে আমি সেটা পারি নাই। সেটার জন্য দুঃখিত, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করি আমি। তবে আজকে আমি দেখি সেই বিষয়ে সংক্ষেপে কিছু আলোচনা করতে পারে কিনা। তো আমি সাথে আছি অ্যাডভোকেট মোহাম্মদ সোহেল, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ ও জজ কোর্ট, চট্টগ্রাম। আপনারা হয়তো জানেন, যারা হাইকোর্ট পারমিশন রিটেন এক্সাম দিবেন, লার্নেড ফ্রেন্ড, যারা বিজ্ঞ বন্ধুরা যারা হাইকোর্টের পরীক্ষা দিবেন, আপনারা হয়তো অবগত আছেন এই মাসের 24 তারিখ হাইকোর্টের লিখিত পরীক্ষা শুরু হবে। তো 24 বলতে 24/10, এই মাসের 24 তারিখ। এখন প্রিপারেশনের বিষয়ে আমি কোনো আলোচনা করব না, কারণ প্রিপারেশন আমরা সবাই নিই, আমি জানি, কারণ আমিও যেহেতু ওইটা পার হয়ে আসছি। সুতরাং আমি জানি যে মোর অর লেস সবাই কিন্তু প্রিপারেশন নেয়। সারা বাংলাদেশ থেকে যে সকল লার্নেড ফ্রেন্ড হাইকোর্টের পরীক্ষা দিতে যায়, আমি জানি কম বেশি সকলে প্রিপারেশন নেয়, চেষ্টা করে পাশ করার জন্য। তো সেই বিষয়ে আমি আসলে প্রিপারেশনের বিষয়ে আমি কোনো কিছু বলবো না। আমি জাস্ট কয়েকটা টেকনিকের বিষয় নিয়ে, কৌশলের বিষয় নিয়ে আমি সংক্ষেপে কিছু বলার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে, আমার এই ভিডিওটা হচ্ছে শুধুমাত্র যারা 24/10 এই মাসের 24 তারিখে যারা হাইকোর্ট পারমিশন রিটেন এক্সাম দিবেন, সে সকল বিজ্ঞ বন্ধুদের জন্য আমার এই ভিডিওটা। আমার এই ভিডিওটা যদি ওনাদের যদি কোনো কাজে আসে, সামান্যতম যদি উপকার আসে, তাহলে আমার এই ভিডিওটা সার্থক বলে আমি মনে করি। এখন ভিউয়ার্স, যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে, অ্যাডভোকেটশিপ রিটেন পরীক্ষার ক্ষেত্রে আমরা সকলে জানি বাংলা এবং ইংরেজি এই দুইটি মাধ্যম থাকে। আপনারা যে কোনো একটা মাধ্যমে লিখতে পারেন, বাংলায়ও লিখতে পারেন, ইংলিশেও লিখতে পারেন। অ্যাডভোকেটশিপ রিটেন পরীক্ষায় দুইটা অপশন থাকে, একটা বাংলা অপশন আর একটা ইংরেজি অপশন। কিন্তু হাইকোর্ট পারমিশন রিটেন এক্সামের ক্ষেত্রে বাংলায় লেখার কোনো সুযোগ নাই, এখনও পর্যন্ত সেই ধরনের কোনো সুযোগ নাই। আপনাকে ইংলিশে লিখতে হবে, ইংরেজিতে লিখতে হবে। তো বিজ্ঞ বন্ধুরা, আপনারা সকলে ইংরেজিতে দক্ষ সেটা আমি জানি, তবুও আমি রিকোয়েস্ট করব ইংলিশের উপর একটু ভালো করে প্রিপারেশান নেওয়ার জন্য। কারণ ইংরেজি আমরা কম বেশি সবাই জানি, কিন্তু যখন আপনি হাইকোর্ট পারমিশন রিটেন এক্সাম দিবেন, তখন অনেক সময় দেখা যায় অনেকেই একটা সেন্টেন্স লিখলে সেখানে 3-4টা ওয়ার্ড স্পেলিং ভুল হয়ে যায়, অথবা সেন্টেন্স মেকিং শুদ্ধ হয় না। তো আপনার লেখাটা যদি ইংলিশে হয়, কোয়েশ্চেনটা যদি ইংলিশে হয়, আপনার অ্যান্সারটা যদি ইংলিশে হয়, আর আপনি যদি সেটা লিখতে যান, সেখানে যদি অনেকগুলো ভুল হয় বা সেন্টেন্স মেকিং ঠিক না হয়, সেক্ষেত্রে তো আপনার অ্যান্সারের স্ক্রিপ্টটা মূল্যায়ন হবে না, কারণ আপনার খাতাটা কাটবে মাননীয় জাস্টিস বা বিচারপতিরা, মহামান্য
সুপ্রিম কোর্টের এবং হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতিরাই কী করবেন, এই খাতাটা মূল্যায়ন করবেন এবং খাটবেন। এখন কথা হচ্ছে ইংলিশের উপর আপনাদেরকে একটু কী করতে হবে, একটু জোর দিতে হবে। তাহলে যে কয়েকটা টেকনিক নিয়ে আমি আলোচনা করব, আমি কথা না বাড়িয়ে ওই টেকনিকের দিকে যাই। প্রথম কথা হচ্ছে, আপনারা যখন প্রশ্ন নেবেন, প্রশ্ন যখন আপনাদেরকে দিবে, তখন আপনারা মন দিয়ে প্রশ্নটা 10 থেকে 15 মিনিট সময় ব্যয় করবেন ওই প্রশ্নটা পড়ার জন্য। কারণ আপনি যদি কোয়েশ্চেনটা যদি পড়ে না বুঝেন, তাহলে আপনি অ্যান্সার দিবেন কিভাবে? আপনাকে তো প্রথমে কোয়েশ্চেনটা বুঝতে হবে। আমি ব্যক্তিগতভাবে আমি যখন রিটেন এক্সাম দিয়ে আসছি, তখন আমার রুমে, একই রুমে একজন বয়স্ক বিজ্ঞ সিনিয়র ছিলেন। উনি প্রশ্ন পাওয়ার সাথে সাথে উনি ইনভিজিলেটর যিনি আছে রুমের মধ্যে, ওনার সাথে ঝগড়া, মানে ওনার সাথে গরম হয়ে গেছে। কী জন্য গরম হয়েছে? উনি বলতেছে এইগুলা কি প্রশ্ন, আমরা কিছু বুঝতেছি না, এইটা কি একটা প্রশ্ন হলো? তখন ইনভিজিলেটর মহোদয় যিনি ছিলেন ওখানে পরিদর্শক যিনি ছিলেন, উনি বলতেছে যে সিনিয়র, এটা তো আমাদের কিছু করার নাই, এগুলা তো আসলে আমাদের কিছু করার নাই, এগুলা যারা প্রশ্ন করছে ওনারাই তো সব কিছু চিন্তাভাবনা করে করছে। তখন ওই সিনিয়রটা গরম হয়ে গেছে। উনি বলছে না, আমি এটা কোয়েশ্চেনটা বুঝি নাই, এটা বুঝতে পারতেছি না, এগুলো অ্যান্সার কীভাবে দিব? তো কিছুক্ষণ পরে দেখা গেল ওই সিনিয়রটা খাতা দিয়ে রুম থেকে বের হয়ে গেছে, আধা ঘন্টার মধ্যে বের হয়ে গেছে। তাহলে বোঝা যাচ্ছে ওই লার্নার সিনিয়র উনি এই কোয়েশ্চেনটা বুঝে নাই, কোয়েশ্চেনটা যেহেতু ইংলিশের কোয়েশ্চেন বুঝে নাই, যার কারণে উনি অ্যান্সারও করতে পারে না, আধা ঘন্টার মধ্যে বের হয়ে গেছে। এটা আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, যেহেতু আমি যখন পরীক্ষা দিয়েছিলাম তখন আমার রুমে এরকম একটা ঘটনা ঘটছে। এখন কথা হচ্ছে, আমার ইয়ারটা ছিল ঢাকা ভার্সিটির কলা ভবনে ছিল আমার এক পরীক্ষার হলটা। তো ভিউয়ার্স, লার্নার ফ্রেন্ড, আপনারা প্রশ্ন পাওয়ার সাথে সাথে প্রশ্নটা 10 থেকে 15 মিনিট পড়বেন, কোয়েশ্চেনটা ভালো করে পড়বেন, পরে আপনারা সিলেক্ট করবেন কোন কোয়েশ্চেনটা আগে আপনারা অ্যান্সার করবেন। এখানে হাইকোর্ট পারমিশন রিটেন এক্সামে আপনাদেরকে সময় দেওয়া হবে 3 ঘন্টা। এই 3 ঘন্টার মধ্যে আপনাকে 3টা অ্যান্সার করতে হবে। মোট 3টা বিভাগ থেকে 6টা প্রশ্ন আসবে। সিভিল থেকে আসবে 2টা, ক্রিমিনাল থেকে আসবে 2টা, রিট আসবে 2টা। সিভিল আপিল, সিভিল রিভিশন থেকে 2টা আসবে, আপনাকে একটা অ্যান্সার করতে হবে। ক্রিমিনাল আপিল বা কোয়াশমেন্ট থেকে 2টা আসবে, আপনাকে একটা অ্যান্সার করতে হবে। রিট আসবে 2টা, আপনাকে একটা অ্যান্সার করতে হবে। মোট 6টা কোয়েশ্চেন আসবে, আপনাকে 3টা কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে। এবং যে কোয়েশ্চেনটা সবচেয়ে বেশি সহজ আপনার জন্য, শুরুটা আপনি ওই কোয়েশ্চেন দিয়ে শুরু করবেন। একটা কোয়েশ্চেন অ্যান্সার করতে গেলে বেশি সময় নেবেন না বা বেশি লিখবেন না। অনেকে দেখা যায় 1-2টা কোয়েশ্চেন লিখতে লিখতে 3 ঘন্টা সময় পার করে দেয়। এখানে আপনাকে সময়ের দিকে একটু খেয়াল রাখতে হবে, যাতে 3টা কোয়েশ্চেন আপনি টাচ করতে পারেন। এরপর হচ্ছে, আপনাকে যে উত্তরপত্র যেটা দেওয়া হবে, যে আপনাকে খাতা যেটা দেওয়া হবে, সেটা 15 ইঞ্চি বাই 10 ইঞ্চি, অর্থাৎ দৈর্ঘ্য হবে 15 ইঞ্চি, প্রস্থ হবে 10 ইঞ্চি। আপনাকে যে খাতাটা দেওয়া হবে, আপনি লেখার সময় উপরে 3 ইঞ্চি পরিমাণ জায়গা খালি রাখবেন, বাম পাশে 2 ইঞ্চি পরিমাণ জায়গা খালি রাখবেন। উপরে রাখবেন 3 ইঞ্চি, বাম পাশে রাখবেন 2 ইঞ্চি। এটা আপনি একটা ইমাজিন করে রাখবেন। এখানে তো আপনি ইয়া দিয়ে আপনি মেপে রাখতে পারবেন না, একটা ইমাজিন করে উপরে 3 ইঞ্চি, বাম পাশে 2 ইঞ্চি পরিমাণ জায়গা খালি রাখবেন। আরেকটা কথা হচ্ছে বন্ধুরা, আপনারা ওই খাতাটা ভাঁজ করতে পারবেন না। খাতা ভাঁজ করা যাবে না, খাতায় মার্জিন করা যাবে না। ভুলেও এই কাজটা করবেন না। খাতা ভাঁজ করলে, খাতা মার্জিন করলে কিন্তু ওইটা কী হয়ে যাবে, ওই খাতাটা রিজেক্ট হয়ে যাবে। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, হ্যাঁ, আপনি টেকনিকের জন্য হয়তো কী করতে পারেন, একটা পেন্সিল দিয়ে আপনি যেখান থেকে লেখা শুরু করবেন ওখানে পেন্সিল দিয়ে একটা কি দিতে পারেন, দাগ দিতে পারেন, পরে আবার রাবার দিয়ে সেটা মুছে দিবেন। কিন্তু খাতায় কোনো ভাঁজ করা যাবে না এবং মার্জিন করা যাবে না। খাতায় কোনো নাম্বারিং করা যাবে না।
এটা খেয়াল রাখবেন। এরপরে আরেকটা বিষয় আমি বলে রাখি, এখানে 3 ঘন্টার পরীক্ষা, 3টা কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে 6টার মধ্যে। পরীক্ষা হচ্ছে 25 নাম্বারের, আপনাকে 12 নাম্বার পেতে হবে। 25 নাম্বারের পরীক্ষা, সিভিলে 8 নাম্বার, ক্রিমিনালে 8 নাম্বার, আর রিটের মধ্যে 9 নাম্বার। টোটাল 25 নাম্বারের পরীক্ষা, আপনাকে 12 নাম্বার পেতে হবে। এখন লার্নেড ফ্রেন্ড, আমি আপনাদের জন্য বলতেছি এই জিনিসগুলা। আপনি যখন লিখতে যাবেন তখন রিড বাদে সকল মুসাবিদায় আপনাকে কি করতে হবে? জেলার নাম লিখতে হবে। অর্থাৎ রিড বাদে আর বাকি যে মুসাবিদা আছে, যেমন সিভিল আপিল, সিভিল রিভিশন, ক্রিমিনাল আপিল, কোয়াশমেন্ট, আপনি বাকি সকল মুসাবিদায় জেলার নাম লিখতে হবে, কিন্তু রিটে কিন্তু লিখতে পারবেন না। 2 নাম্বার হচ্ছে, আপনি যখন গ্রাউন্ড লিখবেন তখন আপনাকে রোমান সংখ্যা দিয়ে আপনাকে নাম্বারিং করতে হবে। গ্রাউন্ড লেখার সময় রোমান সংখ্যা দিয়ে আপনাকে নাম্বারিং লিখতে হবে। এরপরে সিভিল ও ক্রিমিনাল আপিল বাদে, সিভিল এবং ক্রিমিনাল আপিল বাদে সকল মুসাবিদায় আপনাকে অ্যানেক্সার দিতে হবে এবং এফিডেভিট দিতে হবে। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়। সিভিল এবং ক্রিমিনাল আপিল বাদে সকল মুসাবিদায় আপনাকে অ্যানেক্সার দিতে হবে এবং এফিডেভিট দিতে হবে। তো লার্নেড ফ্রেন্ড, আরেকটা বিষয় হচ্ছে, আপনি যখন এই অ্যান্সারগুলো লিখবেন তখন আপনাকে বিশেষ করে ড্রাফট লেখার ক্ষেত্রে আপনাকে ড্রাফটের যে ফরম্যাট, এটা কিন্তু আপনাকে ফলো করতে হবে। ভিতরে একটু 19-20 হলে, একটু সামান্য ভুল হলেও সমস্যা নেই, কিন্তু আপনার ফরম্যাটটা কী করতে হবে? ড্রাফটের যে ফরম্যাট, এই ফরম্যাটটা আপনাকে অ্যাকুরেটভাবে লিখতে হবে। আদারওয়াইজ যারা খাতা কাটবেন ওনারা মনে করবে যে আপনার হাইকোর্টের কি নাই, কোনো অভিজ্ঞতা নাই, আপনি প্র্যাকটিস করেন না, সেটা মনে করবে। তাহলে বন্ধুরা, খাতায় নাম্বারিং করা যাবে না, মার্কিং করা যাবে না, মার্জিন করা যাবে না, খাতা বাস করা যাবে না, এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আরেকটা বিষয় খুবই ইম্পর্ট্যান্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা আমরা অনেকে ভুল করি, আমার অনেক লার্নেড ফ্রেন্ড ভুল করছে, অনেকে ভুল করি। সেটা হচ্ছে কি, ওই যে অ্যান্সার স্ক্রিপ্ট যেটা দেওয়া থাকবে সেখানে প্রথম পাতা থেকে লেখা শুরু করতে হবে। সেখানে লেখা থাকবে যে এখান থেকে লেখা শুরু করতে হবে, স্টার্ট রাইটিং ফ্রম হিয়ার, এখান থেকে লেখা শুরু করতে হবে, এই কথাগুলো লেখা আছে। কিন্তু আমরা বেশিরভাগ লার্নেড ফ্রেন্ড, আমরা অনেকে কি করি, ওখান থেকে না লিখে পরের পৃষ্ঠা থেকে লিখি। তখন কিন্তু আপনার খাতাটা ডিসকোয়ালিফাইড হতে পারে, আপনার খাতাটা রিজেক্ট হতে পারে, সম্ভাবনা আছে। তো এই জন্য প্রথম থেকে যেখান থেকে লেখা স্টার্ট করতে হবে সেখান থেকে লেখাটা শুরু করতে হবে। আর সময়ের দিকে নজর রাখতে হবে। অনেকে মনে করে যে 3টা প্রশ্ন লিখব 3 ঘন্টা, অসুবিধা কী? কিন্তু এগুলো একটা প্রশ্ন লিখতে ঘন্টা 1.5 ঘন্টা সময় চলে যায়। এগুলো অনেক বড় বড় প্রশ্ন। একমাত্র সিভিল আপিলে সময় কম যায়, বাকিগুলো কিন্তু অনেক সময় লাগে, অনেক লেখা। তবে আমি সাজেস্ট করব, বেশি লিখবেন না, টু দ্য পয়েন্ট লিখবেন। যা লিখবেন টু দ্য পয়েন্ট লিখবেন, বেশি লেখার প্রয়োজন নেই। কিন্তু ফুল আনসার করতে হবে, আপনাকে ফুল আনসার মাস্ট বি করতে হবে। আর যে টেকনিকগুলো বললাম এগুলো ফলো করতে হবে। আপনারা গাইড পড়বেন, বিভিন্ন ধরনের গাইড পড়বেন, কোনো সমস্যা নেই, প্রিপারেশান নেন। প্রিপারেশানের ব্যাপারে আমি কোনো সাজেস্ট করব না। আপনারা সবাই বিজ্ঞ, সবাই অভিজ্ঞ, সবাই মাশাআল্লাহ প্রস্তুতি নিচ্ছেন, আমি জানি। আর বেশি দিন সময় নেই, আমি এই জন্য আমি আজকে ভিডিওটা দিচ্ছি। আমার এই টেকনিকগুলো ফলো করবেন, ইনশাআল্লাহ আপনারা সফল হবেন এবং আপনাদের সফলতা কামনা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।